খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। আজকে আলোচনার বিষয়বস্তু পুরনো সমস্যায় টাইগাররা। তবে আলোচনায় যাওয়ার আগে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে নেব। মেহেদী হাসান মিরাজের রান আউটকে কেন্দ্র করে দ্বিধা বিভক্ত ক্রিকেট দুনিয়া। সাবেক থেকে বর্তমান অনেকেই সরব হয়েছেন বাংলাদেশ পাকিস্তান সিরিজের বিতর্কিত সেই মুহূর্ত নিয়ে। কারো চোখে মিরাজ ক্রিকেটের স্পিরিট লঙ্ঘন করেছেন, আবার কেউ দায় দিচ্ছেন সালমান আলী আঘাকে। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। একই দিনে আরেক বড় ক্লাব চেলসির প্রতিপক্ষ নিউক্যাসল। লা লিগায় টেবিলের নিচের সারির দল এলচের বিপক্ষে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। দেখে নিচ্ছিলাম ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। এবার আলোচনায় ফিরতে চাই। আজকে আলোচনার বিষয়বস্তু টাইগারদের পুরনো সমস্যার বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি ভাই। স্বাগত আপনাকে। ধন্যবাদ। যেই সময়টায় আপনি এখানে উপস্থিত, এখন পর্যন্ত গতকাল থেকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হয়েছে পাকিস্তান বাংলাদেশ সিরিজের। সেই ওয়ানডেতে সালমান আলী আঘার একটা রান আউটকে কেন্দ্র করে নানা ধরনের বিতর্ক হচ্ছে। সেখানে স্পোর্টসম্যানশিপের কথা বলা হচ্ছে, রান আউটটা করা উচিত ছিল কিনা মিরাজের সেটা নিয়ে কথা হচ্ছে। এবং একই সঙ্গে বিপরীতে সালমান আলী আঘা আসলে কতটা খেলোয়াড় স্বরূপ আচরণ তিনি করেছেন সেটা নিয়েও আলোচনা হচ্ছে। আসলে খেলার মধ্যে কি আপনার প্রতিপক্ষের উপর বা প্রতিপক্ষের প্রতি এতটা উদারতা দেখানো উচিত, নাকি মিরাজ যেটা করেছেন সেটা ভুল? মিরাজ মোটেও ভুল কিছু করেননি। দেখুন, এই স্পোর্টসম্যানশিপ এবং এই এটা নিয়ে ক্রিকেটে একটা চিরায়ত বিতর্ক আছে, সবসময় যুগ যুগ ধরেই চলছে। অন্য কোনো খেলা এটা আপনি এতটা দেখবেন না। কারণ কি, মানে যখন এই ক্রিকেট খেলাটা আমরা যদি অনেক পেছনে ফিরে যাই, যারা ক্রিকেট খেলাটা শুরু করেছিলেন তারা মানে ক্রিকেট একটা অভিজাত পর্যায়ে রেখেছিলেন খেলাটাকে। তারা ওই লর বাইরেও স্পোর্টসম্যানশিপ বা এরকম একটা খেলাটাকে একটা ওই জায়গায় নিয়ে গেছিলেন যে এখানে অনেক কিছু চর্চা করতে হয়। কিন্তু উইথ দ্য টাইম সেই ধারণাগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। কিন্তু কিছু কিছু ব্যাপার, কিছু কিছু ট্যাবু রয়ে গেছে বলে এখন এত বিতর্ক হয়। না হলে যে ব্যাপারটা আপনার আইনে আছে, নিয়মে আছে, সেগুলো তো সেটা স্পোর্টসম্যানশিপের বিরোধী কীভাবে হয়? মানে এটা তো হতে পারে না। যদি এটা স্পোর্টসম্যানশিপের বিরুদ্ধে যায় তাহলে আইনটা ফেলে দাও। কিন্তু ব্যাপারটা কিন্তু তা না, উল্টো। আপনি যদি 2022 সালে ফিরে যান, তখন সবচেয়ে বেশি বিতর্ক হয় যেটা নিয়ে, মান কার্ডিং নিয়ে, মানে নন স্ট্রাইক প্রান্তে যে ব্যাটসম্যানকে আউট করা, তিনি যদি ক্রিজ ছেড়ে বাইরে যান, সেই মান কার্ডিংকে এমসিসি, যারা ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা, তারা কিন্তু এই যেহেতু এই ট্যাবুটা আছে, এই জন্য তারা আলাদা করে উল্লেখ করে দিয়েছে যে এটা একটা নর্মাল ডিসমিসাল, নর্মাল একটা রান আউট, একদম আইন করে 2022 সালে আলাদা করে উল্লেখ করে দিয়েছে। তো তারপরে আসলে এটা নিয়ে এত বিতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি না। এবং কালকে যেটা হলো সেটা তো ওই মান কাটিংয়ের চেয়েও নর্মাল আমি মনে করি। এটা একদম সিম্পল একটা নর্মাল রান আউট, যেটা আসলে সালমান আলী আগা সেখানে তিনি তার গেম অ্যাওয়ারনেস দেখাতে পারেননি, মিরাজ দেখাতে পেরেছেন। সিম্পল ব্যাপার। অনেক সময় আমরা বাংলাদেশের ক্রিকেটারদের দিকে আঙুল তুলি, কাঠগড়া দাঁড় করাই যে তাদের গেম অ্যাওয়ারনেসটা নাই। কিন্তু কালকে মিরাজ ওয়াজ স্পট অন, যেটা করা উচিত ছিল তিনি সেটাই করেছেন। আমরা বেশ কিছু মত দ্বিমত দেখেছি এবং ক্রিকেট দুনিয়ার কথা হচ্ছে। কালকে লিটন দাস যেটা বলেছেন সংবাদ মাধ্যমে, যে ক্রিকেট খেলা আসলে কোনো চ্যারিটির জায়গা না যেখানে এসে প্রতিপক্ষকে আসলে উদারতা দেখানো হবে। এবং আমরা যদি মার্কেটিং নিয়েও নানান ধরনের পক্ষে বিপক্ষে মত থাকে, তবে কালকে যেটা হয়েছে মানে গেম কিন্তু অন ছিল এবং প্রতিপক্ষ ব্যাটার সেটাকে খেলেছেন। যদি মিরাজ সেটাকে পা দিয়ে না ঠেকাতেন তাহলে হয়তো সেখান থেকে সিঙ্গেলও বের হয়ে যেত। এবং সালমান আলী আঘা যেই নেগেটিভ স্পিরিট দেখিয়েছেন পরবর্তী সময়, সেটা কি আসলে খেলোয়াড় সুলভ কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে না কেন? হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা হওয়া উচিত। দেখুন, সালমান আলী আগা কালকে আমি তাকে কোশ্চেন করেছিলাম প্রেস কনফারেন্সে যে আপনি যদি বলটা মিরাজ মিস করতো তাহলে কি আপনি রানটা নিতেন? তিনি অস্বীকার করছেন যে তিনি রানটা নিতেন না। কিন্তু আমি মোর দেন 100% শিওর যে তিনি রানটা নিতেন, কারণ তিনি রানটা নেওয়ার জন্যই কিন্তু ব্লক করেছিলেন মিরাজকে। আমি কালকে পাকিস্তানি প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরের ভিডিও দেখছিলাম, তিনি বলছিলেন যে মিরাজ নাকি সালমানকে ব্লক করেছেন। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে উল্টো, মানে সালমানই ব্লক করছিলেন। এবং সেটাও খুব স্বাভাবিক, সেটা সালমানের অধিকার আছে। তিনি যদি তার নিজের জায়গা থেকে সরে না যান, যদি বলের লাইন থাকেন, তাহলে তিনি বোলারকে একটু ব্লক করতে পারেন, যাতে এটা নর্মাল প্র্যাকটিস আমরা দেখি নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান এটা করে থাকেন, যাতে বলটা লং অনের দিকে যায়, বোলার যাতে ফিল্ডিং করতে না পারে, লং অনে গেলে একটা সিঙ্গেল। সালমান আলী আগা সেই ট্রাই করছিলেন, সেটাতে কোনো দোষের কিছু নাই। কিন্তু মিরাজ টু হিজ ক্রেডিট যে তিনি
ওই সালমান আলীর ব্লক থেকেও পেছন থেকে কিন্তু তিনি কিন্তু একদম ব্লাইন্ড ছিলেন, তারপর পেছন থেকে পাটা বাড়িয়ে তিনি বলটা আটকাতে সক্ষম হয়েছেন। সালমান যখন দেখেছেন যে মিরাজ বলটা আটকে ফেলেছেন, তখন তিনি বলটা তুলতে যাচ্ছেন, তখন হয়তো তিনি সিঙ্গেল নেওয়ার কথা ভাবছিলেন না, কিন্তু শুরুতে ডেফিনেটলি তার ভাবনায় সিঙ্গেল নেওয়ারটা ছিল। সো মিরাজ যখন দেখেছেন যে বলটা ওখানে আছে এবং তিনি সালমান আলী আগা ক্রিজ থেকে এত বাইরে, তো সিম্পল, তার যে কাজটা করার দরকার ছিল তিনি সেটাই করেছেন। এখানে আসলে মানে কোনো বিতর্কই থাকা উচিত না। সালমান আলী আগা যদি বলটা নিজের হাত দিয়েও ধরতেন, আমরা দুইটা নিয়মের কথা জানি আইসিসি, সেটা হচ্ছে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড অ্যান্ড হ্যান্ডেড দ্য বল। হ্যান্ডেড দ্য বল যদি হতো সেক্ষেত্রেও কিন্তু তিনি আউটের শিকার হতেন। হ্যান্ডেল দ্য বল নর্মালি হয় স্ট্রাইক প্রান্ত ব্যাটসম্যানের দিকে, অবস্ট্রাক্টিং হতে পারতেন, বাট এখানে হয়তো বাংলা যদি আবেদন করতো অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে তাহলে হতো না এদিক থেকে, কারণ হলো যে তিনি যার জায়গাটা চেঞ্জ করেন। অবস্ট্রাক্টিং নর্মালি হয় যখন হলো যে আপনি যদি তার লাইনটা চেঞ্জ করেন, বল যেখানে যাচ্ছে আপনি নিজের দৌড়ের জায়গা থেকে অন্যদিকে যদি যান তখন অবস্ট্রাক্টিংটা হয়। আবেদন করা যেত, কিন্তু হয়তো তিনি অবস্ট্রাক্টিং হতেন না, কিন্তু অবস্ট্রাক্টিংয়ের একটা অবস্থাও সেখানে তৈরি হতো। বাট তাছাড়া যেটা হয়েছে ফুল রান আউট, এবং এটা নিয়ে আমি মনে করি যে এত বিতর্ক হতো না। বিতর্কটা হচ্ছে মূল কারণ যে সালমান যে রিয়াকশনটা দেখিয়েছেন, হ্যাঁ তিনি কিন্তু আমার ইনস্ট্যান্ট হিট অফ দ্য মোমেন্ট অনেক সময় অনেক কিছু হয়, কিন্তু তিনি সেটাই করেননি। তারপরে তিনি লিটনের সাথে তর্ক করেছেন, আফিফ, সাইফ, হৃদয় সবার সঙ্গে তার একটা মানে বাক্য বিনিময় হয়েছে, উত্তপ্ত বাক্য বিনিময়, এবং মাঠ ছেড়ে যাওয়ার সময় তিনি হেলমেট ছুড়ে মেরেছেন, গ্রাফ ছুড়ে মেরেছেন। এই ব্যাপারগুলো হলো যে তিনি বুঝতে পেরেছেন, আমার ধারণা তিনি বুঝতে পেরেছেন যে তিনি একটা ব্লান্ডার করে ফেলেছেন, হ্যাঁ তিনি একদম বড় ভুল করে ফেলেছেন, তার মাথা ওই সময় মুহূর্তে কাজ করেনি। তারপরে তিনি এখন ব্যাপারটাকে একটা নর্মালাইজ করার জন্য বা বাংলাদেশের দিকে চাপিয়ে দেওয়ার জন্য এই রিয়াকশনটা দেখাচ্ছেন। ব্যাপারটা কি এরকম নিজের রাগ অন্যের উপর ঝাড়া? হ্যাঁ সেটাই, মানে আপনি দেখেন এটা করতে পারলে যেটা হয় যে দর্শক যারা দেখছেন তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তারা মনে করছে না বাংলাদেশ বিরাট কোনো অন্যায় করে ফেলেছে, হুইচ ইজ নট ট্রু। বাংলাদেশ একদম নিয়মের মধ্যে থেকে যেটা উচিত ছিল সেটাই করেছে, কিন্তু তার রিয়াকশনটার কারণে আসলে একটা পাল্টা প্রতিক্রিয়া তৈরি আমরা জানি যে ধারাভাষ্যকাররা সাধারণত নিউট্রাল বা নিরপেক্ষ মতামত দিয়ে থাকেন। রমিজ রাজা সেই সময় যেই কমেন্ট্রিটা করেছেন, বলা যায় যে তিনি সালমান আলী আগার পক্ষই নিয়েছেন, সেটা সম্পর্কে কিছু বলবেন ছোট করে? এটা যদি আমি 2003 সালে ফিরে যাই মুলতান টেস্টে, তখন রাশিদ লতিফের সেই বিখ্যাত মানে চিটিংই বলবো, কারণ সেটা তিনি নিজেই পরে স্বীকার করেছেন। আপনার অলক কাপালি, ইয়াসির আলী ছিলেন বোলার, অলক কাপালির ক্যাচ তিনি ডাইভ দিয়ে প্রথম দেখা মনে হচ্ছিল ধরেছেন, কিন্তু পরে দেখা গেছে যে না, এটা হলো কি ড্রপ পড়েছিল মাঠে, সেখান থেকে তিনি তুলে নিয়েছেন। অনেক সময় এটা হয় যে আপনি বুঝতে পারেন না যে আসলে হাত থেকে পড়ে গেছে, কিংবা বলটা ইয়র্কার মতো বা হাফ বলের মতো আপনার কাছে ফিল্ডারের কাছে যায়, কিপারের কাছে, অনেক সময় বোঝা যায় না, কিন্তু এটা কিন্তু সেরকম কেস ছিল না। বল তার হাত থেকে পড়ে গেছে, তিনি মাটি থেকে কুড়িয়ে নিয়েছেন, সিম্পল। সেটাকেও রমিজ রাজা তখন বলেছিলেন যে তার কাছে মনে হচ্ছে যে ডিসেন্ট, তার কাছে মনে হচ্ছে যে না এটাকে ডিসেন্ট ক্যাচ, কমেন্ট্রিতে কিন্তু তখন তিনি বলেছিলেন। তিনি এখন বলছেন এটা যেটা একদম পরিষ্কার নিয়মের মধ্যে থেকে আউট, তিনি বলছেন যে এটা আসলে আনফেয়ার, বা তিনি বলছিলেন যে স্পোর্টসম্যানশিপ নাকি ব্যাডলি ইনজুর্ড হয়েছে। এটা একটা দ্বিমুখিতা ডেফিনেটলি। রনি ভাই, আপনার কাছে আবারও ফিরবো। খেলার মধ্যে নানান ধরনের ডিপ্লোমেসি থাকে, তবে এই ডিপ্লোমেসিটা আসলে কতটা ফেয়ার এনাফ সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। আমরা বাংলাদেশের পুরনো সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, তবে তার আগেও এই যে বিতর্ক সেটা নিয়ে অনেক কথা হচ্ছে, এই জন্য এটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আজকের আলোচ্য বিষয়বস্তু টাইগারদের পুরনো সমস্যা। সেই সমস্যা নিয়ে কথা বলার আগে টাইগারদের যেই সমস্যাগুলো স্কোর বোর্ডে অন্তত প্রতীয়মান, সেই স্কোর বোর্ডটা একটু দেখে নেব। বিগত 23 সাল থেকে যে বেশ কিছু ম্যাচ বাংলাদেশ খেলেছে, সেই ম্যাচগুলোতে বাংলাদেশের স্কোর ঠিক কত ছিল। বিশেষ করে আমরা যদি টার্গেটে খেলার কথা বলি বা রান তাড়ায় বাংলাদেশের ধারাবাহিক যেই ব্যর্থতার প্রসঙ্গটাই বলবো। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ছিলেন, রান করেছে হচ্ছে বাংলাদেশ 200, টার্গেট ছিল 235, এরপরে 99 রানের টার্গেট ছিল, সেবার বাংলাদেশ জিতেছে। আফগানিস্তানের বিপক্ষে 236 রানের টার্গেট ছিল, বাংলাদেশ অল আউট হয়েছিল 143 রানে। শ্রীলঙ্কার বিপক্ষে 256 রানের টার্গেটে অবশ্য বাংলাদেশ ম্যাচ জিতেছে, এবং শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটা ম্যাচ শ্রীলঙ্কা সিরিজে যেই সিরিজটা হয়েছিল। আমরা যদি আরও কিছু বাংলাদেশের পরিসংখ্যান দেখি তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। এই দুটো ম্যাচেই আমরা এখন পর্যন্ত জয় দেখতে পেয়েছি। এর পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 245 রানের টার্গেটে বাংলাদেশ 167 রানে অল আউট হয়ে যায়। 286 রানের টার্গেটে 186 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায়, অর্থাৎ বেশ বড় বড় হার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে সম্ভবত 191 রানের টার্গেট ছিল, 109 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায়। পরবর্তী ম্যাচে 294 রান করেছিল আফগানিস্তান, 93 রানে বাংলাদেশ অল আউট হয়ে গেছিল। এবং পাকিস্তানের বিপক্ষে 243, যেটা বৃষ্টি আইনে গতকালের ম্যাচটার কথা বলা হচ্ছে, এবং বাংলাদেশ 114 রানে অল আউট হয়ে গেছে। রান তাড়ায় বাংলাদেশ যে নাজেহাল তার একটা আমরা পরিসংখ্যান করেছি, খুব সহজ পরিসংখ্যান, যে বাংলাদেশ ঠিক কয়টা ম্যাচে হারলো এবং জিতলো। 90 থেকে 99 রানের রেঞ্জে বাংলাদেশ একটা ম্যাচে হেরেছে এবং একটাতে জিতেছে। 100 থেকে 149 রানে 3টা ম্যাচের একটাতেও
জয় পায়নি, অর্থাৎ রান তাড়াই যে একেবারে বাংলাদেশের বেহাল দশা সেটাই দেখা যাচ্ছে। 150 থেকে 199 রানে জয় নেই দুটো ম্যাচ, এবং 200 থেকে 249 রানে একটি জয় একটি হার, আর 250 প্লাস স্কোরে একটি জয় একটি হার। এটা হচ্ছে 2023 সালের পর থেকে যে পরিসংখ্যান সেটার কথা বলছি। সামনে 2027 বিশ্বকাপের আগে বাংলাদেশের সামনে আরও একটা সমীকরণ, সেটা হচ্ছে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে 8 দলের মধ্যে থাকতে হবে। বাংলাদেশ রানতারায় যেই দুর্বলতা বা যেই বেহাল চিত্রটা আসলে ফুটে উঠছে, সেই জায়গায় কি আপনার মনে হয় যে বাংলাদেশের জন্য সামনের পথটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। এটা শুধু রান তারা নয়, আপনি যদি আগে ব্যাট করার কথাও ধরেন তাহলে বাংলাদেশ খুব বেশি বড় স্কোর করতে পারেনি। আপনি 2023 বিশ্বকাপের পর থেকে এই পর্যন্ত যদি দেখি 25টা মনে হয় ওয়ানডেতে বাংলাদেশ একটা ম্যাচে মাত্র 300 পার করতে পেরেছে। 300 কিন্তু এখন বেশিরভাগ উইকেটে, স্পেশালি আমরা ওয়ার্ল্ড কাপ যেখানে খেলবো সাউথ আফ্রিকা, জিম্বাবুয়েতে, সেখানে 300 বা 290 এলো পার স্কোর। সো অনায়াসে হয়। সো বাংলাদেশের জন্য অ্যালার্মিং। এবং রান তারার যে পরিসংখ্যানটা আপনারা দেখালেন সেটা তো ফুটে উঠছে। রান তারার ব্যাপারটা কি, রান তারায় কিন্তু প্রেশারটা যেমন থাকে, প্লাস আপনার প্ল্যানিংটা থাকে, আপনাকে কন্ডিশন এবং সিচুয়েশন অ্যাসেস করতে হবে, খুব দ্রুত অ্যাসেস করতে হয়। উইকেটে যারা আছেন তারা অ্যাসেস করে সেই পরিকল্পনা অনুযায়ী সাজাবেন। সেখানে বাংলাদেশের যে প্রবল ঘাটতি সেটাই আসলে এই পরিসংখ্যানে বা পারফরমেন্সে ফুটে উঠেছে। বাংলাদেশের ব্যাটিংয়ে বড় দুর্ভাবনার জায়গা আছে, বোলিংয়েও টুকটাক আছে, কিন্তু বোলিংয়ের চেয়ে ব্যাটিংটাতে অনেক বেশি দুর্ভাবনার জায়গা আছে। টপ অর্ডার থেকে শুরু করে একদম মিডল অর্ডার, লেট অর্ডার, সব জায়গাতেই আসলে এই সময়ের যে ওয়ানডে ক্রিকেট যতটা এগিয়ে গেছে, সেখানে বাংলাদেশ এখন অনেকটা পিছিয়ে আছে। একটা আশার ব্যাপার হলো, যদি আমি জাস্ট পজিটিভলি ভাবি, বাংলাদেশের এই বছর 22টা ওয়ানডে আছে, এখন আর 21টা ওয়ানডে আছে। বাংলাদেশের অনেক কিছু করার সুযোগ আছে যদি বাংলাদেশ করতে চায়। যদিও পর্যন্ত এখনও আমি দেখি নাই যে তাদের আসলে একদম পরিকল্পনা, যেমন আপনার লং একটা পরিকল্পনা থাকে না, ইংল্যান্ড যখন তাদের ওয়ানডে ক্রিকেটকে পাল্টে ফেললো, বা অস্ট্রেলিয়া যে একটা ঘরানায় খেলে, এই সিরিজ শুরু হওয়ার আগে আমি ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেছিলাম যে বাংলাদেশকে আসলে কোনো টেমপ্লেট ফলো করবে, বাংলাদেশ কি কোনো একটা মেথড ফলো করবে। কারণ আপনি যখন ওয়ার্ল্ড ফরম্যাট, ওয়ার্ল্ড ক্রিকেটে বা ওয়ার্ল্ড স্টেজে সফল হতে হলে একটা টেমপ্লেট কিন্তু সব দল ফলো করে। আপনি নট নেসেসারিলি আপনি চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছেন, কিন্তু নিজেদের একটা ঘরানা, একটা ব্র্যান্ড প্রতিষ্ঠিত করতে চায় সবাই। বাংলাদেশ কি সেরকম কোনো ব্র্যান্ড বেছে নিয়েছে বা ভেবেছে? অধিনায়ক ঠিক তার কথার মধ্যে আমি কিছু খুঁজে পাইনি। সো আমি জানি না যে তারা এখন ব্যাপারটা নিয়ে ভেবেছে কিনা, কিন্তু বাংলাদেশকে একটা টেমপ্লেট ঠিক করতে হবে যে আমরা কীভাবে ব্যাট করবো, কীভাবে রান চেজ করবো, কীভাবে আমরা নিজেদের ক্রিকেটটাকে উপস্থাপন করবো। সো ওই জায়গাটা করে তারপরে ওই ঘরানা অনুযায়ী আপনাকে প্লেয়ার আইডেন্টিফাই করতে হবে, করে এই যে 20-22টা ওয়ানডে আছে সেখানে আপনাকে তাদেরকে সুযোগগুলো দিতে হবে। কিন্তু সেই পরিকল্পনায় আমি এখনো ঘাটতি দেখছি। আর বেশিরভাগ সময় বাংলাদেশের অধিনায়ক হিসেবে যারা এসেছেন তাদের প্রত্যেকেই বলতে শোনা গেছে যে আমরা ম্যাচ বাই ম্যাচ ধরে এগোতে চাই, এবং এটার ক্ষেত্রে যেটা হয়েছে যে বাংলাদেশের যে ব্যান্ড অফ ক্রিকেটটা সেটা আসলে ঠিক কোন ঘরানাতে আছে সেটা কখনোই বুঝে ওঠা যায়নি। আপনি যেটা বলছিলেন যে 2015 সালে বাংলাদেশ যে কোয়ার্টার ফাইনালে উঠলো ইংল্যান্ডকে হারিয়ে, সেই ইংল্যান্ড এবং পরবর্তী সময়ের ইংল্যান্ড 2019 সালে যেই দলটা চ্যাম্পিয়ন হলো, রাত দিন তফাৎ ছিল। বাংলাদেশের জন্য কি আসলে মানে সময় খুব বেশি অল্প যে এরকম করে প্ল্যান করার আসলে সুযোগ নেই? না, এখনো সময় আছে। এখন দেখুন, যেটা বললাম যে এবছর 22টা ওয়ানডে আছে, এখন ওয়ার্ল্ড ক্রিকেট একটু চেঞ্জ হয়ে গেছে। সামনে যে আপনার বিশ্ব ফর্ম আসরটা থাকে সেটাকে ঘিরেই আসলে হয়। যেমন টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল, তার আগে গত বছর কিন্তু ওয়ানডে খুব বেশি হয়নি, টি-20 বেশি হয়েছে। এখন আবার সামনে যেহেতু ওয়ানডে আগামী বছর, এই সময় প্রচুর ওয়ানডে আছে। সো বাংলাদেশের জন্য সুযোগ আছে যদি তারা প্ল্যানিংটা ঠিক মতো করে। এখানে টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, তাদেরকে কিন্তু একটা পাতায় একসঙ্গে হওয়া খুব জরুরি। সো আমাদের ক্যাপ্টেন নিজেও তিনি শিওর না যে পরের আসলে সিরিজে তিনি ক্যাপ্টেন থাকবেন কিনা। তিনি বলেছেন বাংলাদেশের যারা ক্রিকেটটা চালাচ্ছে, ক্রিকেট হাউস বলুন বা ক্রিকেট বোর্ড বলুন, তাদেরও আসলে আমার মনে হয় যে সুদূর প্রসারী ভাবনাগুলো আছে। যদি তারা থাকতো তাহলে সেভাবেই প্ল্যান করতেন। আমার মনে হয় যে মানে খুব দ্রুত সেই প্ল্যানটা করতে হবে। এখনো সময় আছে, কিন্তু যত সময় এগিয়ে যাবে তত কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। আপনাকে করতে হবে। অনেকটা এরকম যে পিঠ বাঁচানোর জন্য আসলে ইনস্ট্যান্ট যেই সিদ্ধান্ত নিতে হয় সেটাই বাংলাদেশ নিচ্ছে সব সময়, এবং ওই বৃত্তের মধ্যেই বাংলাদেশ আছে। একদম না, মানে একদম চিরায়ত ব্যাপার যে আমাদের এই সিরিজটা জিততে হবে, এই ম্যাচটা জিততে হবে। ম্যাচ বাই ম্যাচ আপনি ভাববেন, কিন্তু আপনার তো একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আপনি যদি 2027 ওয়ার্ল্ড কাপে ভালো করতে চান, আপনি নিজেদেরকে কীভাবে উপস্থাপন করতে চান সেই প্ল্যানটা আপনাকে করতে হবে। সেই ক্যাপ্টেনকে আপনাকে সেই স্বাধীনতা দিতে হবে, ক্যাপ্টেনের সঙ্গে আপনার একমত হতে হবে। এই যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো, তারপরে আমি প্রেস কনফারেন্সটা দেখছিলাম গৌতম গম্ভীর এবং সূর্য কুমার। তো গম্ভীর বলেছেন যে আমরা একটা থিওরি নিয়েছিলাম, মেথড নিয়েছিলাম যে ফ্রম বল 1 আমরা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো। আমি কোচ হিসেবে লাকি যে আমার ক্যাপ্টেন সূর্য কুমার তিনি আমার সঙ্গে একমত হয়েছেন, আমরা দুজনে একমত হয়েছি, তারপরে আমরা এই প্রসেসটা ফলো করেছি। সেটা আপনার সফল হবে কি না হবে সেটা পরের ব্যাপার। বাংলাদেশের প্রসেসটা কি আমরা জানি না। ক্যাপ্টেন
এবং যে দলগুলোর কথা বললেন আপনি, ইংল্যান্ড যখন চেঞ্জ হয়েছে, ওয়েন মর্গান একটা বড় ভূমিকা ছিল, ব্রেন্ডন ম্যাককালাম 2015 ওয়ার্ল্ড কাপে যে ক্রিকেটটা নিউজিল্যান্ড খেলেছে, ম্যাককালামের একটা ছাপ ছিল। সো ক্যাপ্টেনের এখানে একটা ছাপ থাকে। বিরাট কোহলির ইন্ডিয়া কীভাবে ক্রিকেট খেলছে আপনি জানেন, রোহিত শর্মা ইন্ডিয়া কী ক্রিকেট খেলছে আপনি জানেন, ম্যাককালামের নিউজিল্যান্ড, মর্গানের আপনার নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তারপর আপনার রিকি পন্টিং অস্ট্রেলিয়া, মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া, তার কিন্তু একটা ঘরানা আছে বাংলাদেশের। হ্যাঁ, আপনি অধিনায়কের ফিলোসফিটা আপনি ক্রিকেটে তাদের ব্র্যান্ডে দেখবেন। বাংলাদেশের সেই ব্যাপারটা আমি দেখিনি। এর আগে 2015 থেকে 2018-19 ওই সময়টায় বাংলাদেশ যে ওয়ানডে ক্রিকেটটা খেলছে একটা মোটামুটি ঘরানা ছিল, আপনি জানতেন যে বাংলাদেশ কোন প্রসেসে খেলবে। তারপরে আসলে সেরকম তার আগে পরে এটা দেখিনি। সো আগে ক্রিকেট বোর্ডকে এখানে ঠিক করতে হবে যে আমি 2019 সাল পর্যন্ত 2027 সাল পর্যন্ত একজনকে ক্যাপ্টেন ঠিক করে দিচ্ছি, কোচ নিয়ে থাকবেন, তারা মিলে ক্রিকেট অফ মিলে আমরা এই ক্রিকেটটা খেলতে চাই। তারপরে এই ক্রিকেট খেলার উপযোগী ক্রিকেটার আমরা আইডেন্টিফাই করবো। আমাদের রিসোর্সের স্বল্পতা আছে, আমাদের আসলে পাইপলাইন এত স্ট্রং না। তো তারপর যারা আছে, ধরুন সৌম্য সরকার, আইডিয়ালি নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার উইকেটে, জিম্বাবুয়ের উইকেটে সৌম্য সরকারের মতো ব্যাটসম্যান আমাদের দরকার, যদিও তিনি পারফর্ম করতে পারেননি। লিটন কুমার দাস তার মতো ব্যাটসম্যান আমাদের দরকার, যদিও তিনি পারফর্ম করতে পারেননি, কিন্তু আমরা জানি যে আমাদের আর তো বিকল্প নাই। সো এই রিসোর্সগুলোকে শানিত করতে যা করা দরকার আমাদেরকে করতে হবে, প্রপারলি ইউটিলাইজ করতে হবে। একদমই ঠিক তাই, আপনার সাথে একদমই দ্বিমত করার সুযোগ নেই। বাংলাদেশের কোচকে জিজ্ঞাসা করলে বলে অধিনায়ককে সাপোর্ট দিচ্ছি, অধিনায়ককে জিজ্ঞেস করলে বলে কোচকে সাপোর্ট দিচ্ছি। বাট কি সাপোর্ট দিচ্ছি, কোথায় ঘাটতি, সেটা নিয়ে অবশ্যই কথা বলার রয়েছে ডেফিনেটলি। দর্শক, একটা বিরতি যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিশ্ব ক্রিকেট অনেকটাই এগিয়ে গেছে, তবে আমরা এখনো, বিশেষ করে টাইগারদের কথাই বলছি, পুরনো সমস্যাতে আটকে আছি। আর সেই পুরনো সমস্যার কথা বললে সবচেয়ে আগে যেটা এখন চোখে পড়বে বা মাথায় আসবে সেটা হচ্ছে মিডল অর্ডার নিয়ে জটিলতা। এই মিডল অর্ডারে যদি অন্যান্য দেশের কথা বলি তাহলে দেখবো যে উইল জ্যাক্স কিংবা লিয়াম লিভিংস্টন, জস বাটলারের মতো প্লেয়াররা খেলেন। ভারতের কথাই যদি বলি সেখানে অনেকগুলো প্লেয়ার রয়েছেন, যেমন কে এল রাহুলকে সেখানকার জন্য আলাদা করে তৈরি করা হয়েছে, এবং কে এল রাহুল যেই ম্যাচগুলোতে টপ অর্ডার রান পাচ্ছেন না সেই ম্যাচগুলোতে কে এল রাহুল অসম্ভব রকমের দারুণ ইনিংস খেলে দলকে সেখান থেকে বের করে নিয়ে আসেন। প্রেক্ষাপটে বাংলাদেশ মিডল অর্ডারে খেলবেন কারা সেটাই এখন পর্যন্ত সেটেল করতে পারছে না। আগামী বিশ্বকাপকে সামনে রেখে বা বিশ্বকাপের সামনে বাংলাদেশের যে চ্যালেঞ্জ, সরাসরি বিশ্বকাপ খেলা, সেই চ্যালেঞ্জের জায়গায় এই যে এখনও নিজেদের প্লেইং 11 সেভাবে সেটেল করতে পারছি না। আমাদের ওই স্কোয়াডে 15 জন প্লেয়ার কে কে থাকবেন সেটা নিয়ে এখনও চিন্তা করতে হয় যে ওই জায়গাটা আসলে কে পূরণ করবেন। তারপরে এখন যেটা আসলে টেম্পোরারিভাবে ফিক্সড করা হয়েছে যে মিরাজ, আফিফ, আমি যদি লেট অর্ডারে রিশাদ হোসেনের কথা বলি, সেই রিশাদ হোসেন হয়তো বা লেট অর্ডারে 2-1 6-4 মারবেন, সেই সুযোগটা তার আছে, কিন্তু এর আগে তাকে যারা সেই সুযোগটা তৈরি করে দেবেন তারা আসলে কতটা প্রস্তুত আপনার কাছে কি মনে হয়? এখনো পর্যন্ত প্রস্তুত না। আপনি যদি মিডল অর্ডার কিন্তু খুব কঠিন কাজ ওয়ানডেতে। হ্যাঁ, ওয়ানডে অনেক সময় কিন্তু মিনি টেস্ট। হ্যাঁ, ওয়ানডেতে কিন্তু বিভিন্ন ফেজের ভিতরে আপনাকে যেতে হবে। সো আমাদের ওয়ানডে মিডল অর্ডার এখনো T20 মোডে আছে। হ্যাঁ, T20 মোডে আছে। তারা মনে করেন যে ইনিংসটা গড়া এটা কিন্তু একটা আর্ট। হ্যাঁ, আপনাকে শুরুতে একটু স্ট্রাগল হয়তো করতে হবে, আপনি সিঙ্গলস ডাবলস নেবেন, বাজে বলগুলো কাজে লাগবেন, তারপর সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আপনি জাস্ট রান রেটটা বাড়াবেন, আপনি হয়তো কিছু ইম্প্রোভাইজ করবেন, কিছু পাওয়ার শট খেলবেন, শেষ দিকে ঝড়ের বেগে রান করতে হবে। সো বিভিন্ন ফেজ আপনাকে মিডল অর্ডারে থাকলে পার করতে হবে। আপনি যদি খুব ভালো স্টার্ট পান তাহলে আপনি ওপেনিং থেকে যদি ভালো হয় তাহলে আপনাকে গিয়ে সেটা ধরে রাখতে হবে। ওপেনিংয়ে যদি স্ট্রাগল করে তাহলে আপনাকে কিন্তু ইনিশিয়ালি সেটা সামাল দিতে হবে। আবার এই সময়ের যে দাবি, আপনার খুব বেশি বকডাউন হয়ে যাওয়া যাবে না, একদম চেপে বসলাম 50 বলে 20 করে বসে আছি, সেটাও করা যাবে না। সো টাফ, কিন্তু টাফ চ্যালেঞ্জ। সেটার জন্য, সেই চ্যালেঞ্জের জন্য কতটা তৈরি আসলে আমাদের মিডল অর্ডার 2023 সালের পর থেকে আমি যা দেখেছি একদমই তৈরি নন। মানে এই সময়টায় যদি আপনি পরিসংখ্যানে দেখি, আমরা তাহিদ হৃদয় মনে হয় সর্বোচ্চ রান, যদি মিডল অর্ডার ধরি 4 থেকে 7 নম্বর, তাহিদ হৃদয়ের 500 বেশি রান করেছেন। যদি এভারেজ খুব বেশি ভালো না, মিড 30-এ আছে, স্ট্রাইক রেট 72। এরপরে আছেন মেহেদী হাসান মিরাজের মানে রান সংখ্যায় সেকেন্ড, কিন্তু স্ট্রাইক রেট দেখা যাচ্ছে 68, যেটা মানে 68 স্ট্রাইক রেট আসলে 90-এও চলতো না, মানে এরকম ব্যাপার। সো মানে সেখানে একটা বড় ঘাটতির জায়গা আমাদের আছে। এই সিরিজে আফিফকে আনা হয়েছে, তারপরে লিটনকে আবার 4 নম্বরে দেখা হয়েছে। আমার মনে হচ্ছে যে এটা একটা হতে পারে, একটা ওয়ে হতে পারে। লিটন যেহেতু এর আগে মিডল অর্ডারে ভালো করেছেন এবং স্পিনটা তিনি ভালো খেলেন, একটা ওয়ে হতে পারে। যেহেতু আমাদের আসলে রিসোর্স নাই, আইডিয়ালি আমরা চাইতাম যে লিটন যদি টপ অর্ডারে খেলতেন এবং তিনি ফুল ফ্লারিশ করতে পারতেন তাহলে তো আসলে তিনি ওয়ার্ল্ড বিটার একটা ব্যাটসম্যান হতে পারতেন, কিন্তু সেটা যেহেতু হচ্ছে না এবং ওয়ানডে তিনি স্ট্রাগল করছেন, মিডল অর্ডার একটা অপশনস আমরা ভেবে দেখতে পারি। আফিফকে নিয়ে আমি ঠিক এখনও পর্যন্ত শিওর নই। হৃদয় মোটামুটি ভালো করেছেন বাংলাদেশের পার্সপেক্টিভসে, কিন্তু তার অনেক লিমিটেশনস এখনও আছে। তার মানে এই যে তার ক্যারিয়ার 2-3 বছর হলো, যে জায়গাটা এখন তার থাকার কথা, আমার মনে হয় তিনি সেই জায়গাটা এখন যেতে পারেনি। তার ব্যাটিংয়ের শটের রেঞ্জ বলুন, সিঙ্গলস ডাবলস নেওয়ার ক্ষমতা বলুন, এগুলো আর অনেক বাড়াতে হবে কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে।
বাইরে বিকল্প কতজন আছে, মানে খুব বেশি বিকল্প। এর আগে আমরা সোহানকে দেখেছি, জাকের আলীকে ট্রাই করেছে, তারা খুব বেশি ভালো করতে পারেনি। শুরুটা ভালো করেছিলেন, তারপরে যখন প্রতিপক্ষ বুঝে ফেলেন, তাদেরকে নিয়ে গবেষণা করছেন, তারা কিন্তু একটা জায়গায় স্টাক হয়ে যাচ্ছেন। সো বাংলাদেশের জন্য হিউজ চ্যালেঞ্জ এখানে অপেক্ষা করছে। আবারও বলছি, পজিটিভ হলো 20-22টা ওয়ানডে আছে এবং প্ল্যানিংটা ঠিক করতে হবে যে আমরা ঠিক আছে এই প্লেয়ারদের উপর আস্থা রাখবো, ভরসা রাখবো, তাদেরকে আমরা স্পেসিফিক দায়িত্ব দিব, তোমার কাছ থেকে এটা চাই, তোমার কাছ থেকে এটা চাই, তারা যেন সেটা করতে ছোট্ট পারে। করে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে শুরু থেকে যদি আপনি ধরেন সাইফ, তানজিদ তামিমরা, শান্তরা খেললেন, লিটন পর্যন্ত আসলো বা হৃদয়ও খেলে দিলেন, ওই যে খেলার যে একটা মানে গতি থাকবে, সেই গতিটা কি আসলে আফিফ বা মিরাজের কাছে সে হঠাৎ করে পড়ে যাবে না, যেটা প্রতিপক্ষকে আসলে অনেকটা এগিয়ে দেবে ম্যাচে? হ্যাঁ, আইডিয়ালি আপনি ওখানে চাইবেন একজন হার্দিক পান্ডিয়া কিংবা ওই ধরনের ব্যাটসম্যানকে আপনি চাইবেন, হ্যাঁ, রবমান পাওয়েল বা এই ধরনের ব্যাটসম্যান, কিন্তু আমাদের তো সেটা নাই। সো আইডিয়ালি ওই সময় আমি চাইবো যে একজন, স্পেশালি যদি 2027 ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, যে কন্ডিশন হবে আপনার একজন পেস বোলিং অলরাউন্ডার দরকার। আমার কিন্তু এখন পেস বোলিং অলরাউন্ডার একজনও নেই, মানে এই স্কোয়াডেও নাই, সামনে আশেপাশে সাইফুদ্দিন ছাড়া কাউকে দেখছি না, সাইফুদ্দিনের তো ইনজুরি সমস্যা আছে। সো মানে খুব বড় একটা ঘাটতির জায়গা আছে সেখানে। মিরাজ কি সেই দাবিটা মেটাতে পারবেন? হয়তো যেদিন 5 উইকেট পড়ে গেছে তিনি গিয়ে সেই দাবিটা হয়তো মেটাতে পারছেন, কিন্তু যখন আমার শেষ দিকে 10 ওভার প্রতি 8-10 করে রান দরকার, সেটা মিরাজ বা আফিফ পারবেন কিনা আমার মনে হয় না এখনও তারা সেটার জন্য প্রস্তুত। সো তাদেরকে সেই জায়গাটা যেতে হবে, অথবা বিকল্প কাউকে খুঁজে আনতে হবে। এই যে 20-22টা ওয়ানডা আছে এর মধ্যে সেগুলো খুঁজে বের করতে হবে। আমি আবার বারবার বলছি, কিছু প্লেয়ারকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে স্পেসিফিক রোল দিতে হবে। কনফিউশনে রাখলে হবে না। মানে মিরাজকে আমি আজকে সাথে খেলাচ্ছি, পরের সিরিজে যদি আবার তাকে 4 নম্বরে খেলাই তাহলে হলো না আর কি। আফিফকে আমি 5 নম্বরে খেলাচ্ছি বা 6 নম্বরে খেলাচ্ছি, তাকে স্পেসিফিক রোল দিতে হবে এবং তাদেরকে সেই লম্বা সময়টা দিতে হবে, তাহলে আসলে কিছু করা অর্থাৎ সম্ভব। আপনি প্রপার প্ল্যানিং এর কথা বলছেন। দর্শক, আরো একটা বিরতি নিতে হচ্ছে, ফিরে এসে মিডল অর্ডার নিয়ে আরো কথা হবে বোলিং নিয়েও। এর আগে মিডল অর্ডার এবং বাংলাদেশ দলের রান চেজের যেই ঘাটতি সেটা নিয়ে কথা বলছিলাম। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ধারাবাহিক যদি কোনো পারফরমেন্সের কথা বলা হয়, ডেফিনেটলি সেখানে বোলিং ডিপার্টমেন্টের কথাই আসবে। তবে গতকালের ম্যাচে যেই ঘটনাটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে আপনি যখন অন্যান্য দিন সাফল্য পাচ্ছেন, সেই সাফল্যের দিনে আপনি যেই ডেলিভারিগুলোতে সাফল্য পাচ্ছেন, হয়তো গুড লেন্থ ডেলিভারি বা শর্ট অফ লেন্থ কিংবা ফুলার লেন্থের ডেলিভারিতে আপনি সাফল্য পাচ্ছেন, আপনি সেগুলো করছেন, বাউন্সার দিচ্ছেন। কিন্তু যেই ম্যাচটাতে আপনি সাফল্য পাচ্ছেন না, গতকাল যখন সাহিবজাদা ফারহান কিংবা মাজ সাদাকাতরা উড়ন্ত একটা সূচনা করলেন, মাজ সাদাকাতকে তো ঠেকানোই যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। সেই সময়ে বাংলাদেশের বোলারদের সবসময় দেখা গেছে যে ইয়র্কার দিতে একটা অনীহা, যেখানে এই বিশ্বকাপেও আমরা দেখেছি যে যেই সময় ভারতীয় বোলাররা কোনো অপশন খুঁজে পাচ্ছিল না, সেই সময় তারা ইয়র্কার ট্রাই করেছেন। জসপ্রীত বুমরা তার অন্যতম বড় অস্ত্র সেটা হচ্ছে ইয়র্কার। বাংলাদেশের বোলারদের এত অনাগ্রহ কেন ইয়র্কার দিতে? একটা কনফিডেন্সের অভাব হতে পারে। ইয়র্কারটা তো মানে রপ্ত করতে হবে। তারা আসলে এমনিতে ইঞ্জিনিয়ার বাংলাদেশের বোলারদের খুব বেশি ইয়র্কার দিতে দেখা যায় না। ইয়র্কার করাটা নিখুঁতভাবে এক্সিকিউট করাটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার। সো এটার জন্য প্রচুর আপনার প্র্যাকটিস করতে হবে, কারণ ইয়র্কার একটু এদিক সেদিক হলে আপনি জানেন হাফ বলি হয়ে গেলে সেটা একটা বড় শটের জন্য যাবে, ফুল টস হয়ে যেতে পারে। সো এই কনফিডেন্সটা তারা হয়তো ল্যাক করে। কালকে আরও ব্যাপার ছিল, আরেকটু ভেরিয়েশনও দরকার ছিল। আপনার স্লোয়ারের ব্যবহার আমরা প্রচুর দেখতে পারতাম, যেটা আমরা এবার ওয়ার্ল্ড কাপে দেখেছি। বুমরা কিন্তু ইয়র্কারের পাশাপাশি স্লোয়ার প্রচুর করেছেন এবং অন্য বোলাররাও করেছেন, এবং দুই একটা স্লোয়ার যেগুলো আমরা দেখেছি সেই জায়গাগুলোতে কিন্তু পাকিস্তানি ব্যাটাররা ভুগেছে গতকাল। হ্যাঁ, তো এটা হয় কি যে ওই যে কালকে যখন মাজ সাদাকাত আপনার অ্যাটাকিং মোডে আসলেন, অ্যাটাক করলেন, তাসকিনের একটা ডেলিভারি যদি আপনি দেখেন, অফ স্টাম্পের বাইরের বল তিনি ফ্লিক করে মিডিগেট দিয়ে ছক্কা মেরেছেন। তো তাসকিনের চেহারা দেখে মনে হচ্ছে তিনি ভরকে গেছেন। অনেকে এরকম ভরকে যেতে পারে, কিন্তু এই সময়টাই কিন্তু চ্যালেঞ্জ। আপনাকে স্ট্রিট স্মার্ট হতে হবে যে আমি জাস্ট ব্যাটসম্যান যখন এটা করছে আমাকে সেটার সঙ্গে অ্যাডাপ্ট করতে হবে উইকেট বুঝে। তখন আমাকে পরিকল্পনাটা ইনস্ট্যান্ট মাঠের মধ্যে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ব্যাটসম্যানের ইন্টেনশন বুঝে আমি কি করা উচিত, একটু ভেরিয়েশনটা বাড়ালাম, আমি হয়তো তাকে তার রেঞ্জের বাইরে বলটা রাখলাম, হ্যাঁ তার আওতার বাইরে রাখলাম, স্লোয়ার দিলাম, একটু মিক্স আপ করলাম, স্লোয়ার বাউন্সার, জেনুইন বাউন্সার এসব দিয়ে। সো মিক্স আপটা কালকে দেখিনি। এগুলো কিন্তু আমাদের বোলিং অ্যাটাক ঠিক আছে ব্যাটসম্যানদের তুলনায় অনেক ভালো, কিন্তু এই জিনিসগুলো আসলে শিখতে হবে, রপ্ত করতে হবে। কারণ আপনার বিশ্বকাপে গিয়ে আপনার টপ কোয়ালিটি টিমের এগেনস্টে এই চ্যালেঞ্জগুলো আপনার আসবে, এবং তারা কিন্তু সাউথ আফ্রিকা বা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার মতো টিম যখন উইকেট পড়বে তারাও কিন্তু তারপরে উইকেট পড়ার পরও তারা কিন্তু অ্যাটাক করবে, তাদের সেই রিসোর্স আছে। সো সেটার জন্য আপনাকে রেডি থাকতে হবে। সো আমাদের পেসারদের সেই ব্যাপারগুলো, সেই চ্যালেঞ্জটাকে যেতে হবে। সেই জাতীয় দলের কোচিং প্যানেলের অনেক দায়বদ্ধতার জায়গা আছে যে প্লেয়ারদের নিয়ে তারা কাজ করবে, বোলারদের নিয়ে কাজ করবে, কিন্তু মানে বোলার যারা রয়েছেন ব্যক্তিগতভাবে একটু কি মানে আলাদাভাবে কাজ করা, যেমন আমাদের অনেক কোচ রয়েছেন, তালহা জুবাইর, তারিক আজিজের মতো অনেক কোচ রয়েছেন যারা বিসিবিতে কাজ করার জন্য বা তাদের সেই সময়টা আছে, তারা চাইলে যদি বিসিবি তাদেরকে চায় কিংবা প্লেয়াররা চায় তারা হয়তো সেই সময়টা দিতে পারবেন। আমরা এর আগে দেখেছি যে সাকিব আল হাসান তিনি আলাদা করে কোচ সালাউদ্দিনকে নিয়ে কাজ করেছেন, ফাহিম স্যারের সাথে তিনি কাজ করেছেন তার সমস্যা থেকে বের হয়ে আসার জন্য। আমাদের বোলারদের কি এই ধরনের প্রবণতা আমরা খুব বেশি একটা দেখি যে তারা তাদের বোলিংয়ে উন্নতি করার জন্য এভাবে কাজ করেন পার্সোনালি? হ্যাঁ, এটা খুবই জরুরি, স্পেশালি যখন অফ সিজন থাকে।
থাকে বা সিরিজ থাকে না, এমনি সিরিজ চলার সময় তো আসলে নিবিড়ভাবে ছোটোখাটো ব্যাপার নিয়ে কাজ করা মুশকিল, তখন আসলে বেসিক প্ল্যানগুলোর দিকেই থাকে। যখন আপনার একটা সিরিজ শেষ হয়ে যায়, যেমন এই সিরিজটা শেষে মোটামুটি একটু বিরতি আছে, ওই সময়টা যদি আমাদের দেশের যারা টপ কোচ আছে, তালহা জুবায়ের বা তারেক আজিজের কথা আপনি বলেন, তারা দুজনেই খুব ভালো বোলিং কোচ, তাদের কাছে সঙ্গে যদি আপনি নিবিড়ভাবে কাজ করেন, তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে যখন আপনি ফ্রন্ট এইটের সঙ্গে গিয়ে ওগুলো আরও ভালোভাবে ঝালিয়ে নিতে পারেন, আপনার বেসিক জায়গাগুলো নিয়ে কাজ করতে পারেন। থার্ড ওডিআইতে আপনি বোলিংয়ে বা ব্যাটিংয়ে কোনো চেঞ্জেস দেখেন কিনা? ডেফিনেটলি ব্যাটিংয়ে একটা চেঞ্জ তো আমি অবশ্যই আশা করছি, সেটা হলো সাইফ হাসানের জায়গায় আমি আশা করছি সৌম্য সরকার খেলবেন। আমি বারবার বলছি যে সৌম্যকে আমি 2027 ওয়ার্ল্ড কাপের জন্য তাকে রেডি করতে হবে, কারণ ওই কন্ডিশনে সফল হতে হলে আপনার সৌম্যকে ফুল ফর্মে ফুল রিদমে লাগবেই। বোলিংয়ে আমার মনে হয় পেস অ্যাটাকে একটা চেঞ্জ দরকার, সেটা হলো যে নতুন বলটা কাজে লাগানোর জন্য তাসকিনের জায়গায় আমি শরীফুল ইসলামকে চাই, কারণ হলো যে দুইটা ম্যাচেই তাসকিন নতুন বলটা খুব বেশি কাজে লাগাতে পারেননি। দুইটা ম্যাচেই কিন্তু শুরুতে কন্ডিশনের সহায়তা ছিল, কিন্তু তিনি খুব বেশি সফল হতে পারেননি। প্রথম ম্যাচে তো নাহিদ রানা আক্রমণে আসার পর উইকেট পেলেন, নতুন বলে উইকেট নিতে পারেননি। মুস্তাফিজ তো আসলে একটু কাটার টাইপ বোলার, সো একজন যিনি সুইং বোলার আমাদের দরকার। আমার মনে হয় শরীফুল সেই কাজটা করতে পারেন থার্ড ম্যাচে। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম রনি ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট আমাদেরকে সবসময়ই বিভিন্ন আশা দেখিয়েছে এবং স্বপ্ন দেখায় যে বাংলাদেশ এই ফরম্যাটে ভালো কিছু করবে। তবে 2027 ওয়ানডে বিশ্বকাপে ভালো কিছু করতে হলে ডেফিনেটলি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে আমাদের সেই পরিকল্পনার ছাপ থাকতে হবে। যে পরিকল্পনার কথা রনি ভাই বলছিলেন, সেই পরিকল্পনার ছাপটা আমরা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। তবে সামনে যেই সময় আছে সেই সময়ের মধ্যে অবশ্যই দল গুছিয়ে উঠবে, মেহেদী হাসান মিরাজরা গুছিয়ে উঠবে প্রতিপক্ষকে ভোরকে দেওয়ার জন্য, জয় ছিনিয়ে নেওয়ার জন্য। সেই প্রত্যাশা থাকবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন সবাই।